আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য। আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? কিছু অর্থমন্ত্রী আছে তারা শর্তগুলি বুঝেই না। আমাদের বাংলাদেশের IMF এর সাথে সম্পর্ক, আমাদের লোন নাকি এবার হবে না, বাংলাদেশের এই টাকাগুলি ভবিষ্যতে দরকার হতে পারে। পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় কখনো, তখনও কেউ আমাদের কাছে আসবে না IMF ছাড়া। একদিকে মানুষ টানা 16 ঘন্টা লাইনে দাঁড়ায়ও তেল না পায়া পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর অবস্থা অনেক জায়গাতেই এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিনে ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমন ভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর দেখলাম ডক্টর রেজা কিবরিয়াকে, তিনি সংসদে বক্তব্য রেখেছেন। খুবই চমৎকার কিছু কথা বলেছেন তিনি সংসদে দাঁড়িয়ে। এই প্রথম সরকারি কোনো দলের, সরকার পক্ষের কোনো সংসদ সদস্য MP দাঁড়িয়ে দেশের জনগণের পক্ষে কথা বলেছেন, দেশের উন্নয়নের কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সত্য কথা বলার জন্য ধন্যবাদ দিতে চাই ডক্টর রেজা কিবরিয়াকে, বিএনপির এমন একজন MP যিনি দেশের জন্য কথা বলে। মানুষ প্রশংসা করছে ডক্টর রেজা কিবরিয়ার কথা শুনে। অনেকে বলছে যে ডক্টর রেজা কিবরিয়ার মতো উচ্চশিক্ষিত মানুষ বাংলাদেশের রাজনীতিতে আসলে দেশটা পরিবর্তন হতে বাধ্য। দলের ঊর্ধ্বে দেশের স্বার্থে কথা বলতে হবে, এবং সেটাই করেছে ডক্টর রেজা কিবরিয়া। তিনি 7 মিনিট কথা বলেছেন, সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করেছে। মন্ত্রী বানালে এরকম লোকদেরই মন্ত্রী বানানো উচিত। এই ব্যক্তিগুলা মন্ত্রী হলে হয়তো আরও অনেক ভালো কাজ করতে পারতেন, অনেকের এটা দাবি। অনেকে বলছে ডক্টর রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী বানালে অনেক ভালো হতো। চলুন কথা না বাড়িয়ে সংসদে বক্তব্য দিয়ে কিভাবে দেশের জনগণের মন জয় করে নিলেন ডক্টর রেজা কিবরিয়া, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আমি আল্লাহ তাআলা থেকে ধন্যবাদ দিতে চাই যেই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। সেখানে আমার বাবা 25 বছর আগে বক্তৃতা দিয়েছিলেন এই একই জায়গায়। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নবীগঞ্জ বাহুবলের জনগণকে এবং আমার প্রধানমন্ত্রীকে, আমার জন্য এই সুযোগ উনি করে দিয়েছেন। এখন এই যে একটা কঠিন পরীক্ষা দিয়ে আসলাম আমরা, আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য, একটাকে করা হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে, তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? আমাদের 71-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনেই খুব উচ্চ মানের মানুষ ছিল। আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের জ্বালাময় বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। তাদের বিচার, তাদের আক্রমণের বিচার আমাদের দিতে হবে। তো এটা না দিলে মানুষ কোনো পাত্তা দিবে না। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে আমার প্রধানমন্ত্রীর বাবা এবং মা, তারা যে দেশের জন্য কত বিরাট অবদান রেখেছে এটা বলা খুব কঠিন। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা বা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই।
এবং এই সাহসী পরিবার, আমি জাস্ট বলবো যে উনি 17 বছর পরে দেশে ফিরেছেন, একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্য। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। আর আমাদের যে এলাকার মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এলাকার মানুষরা, সব নেতারা বিশেষ করে অনেক খেটেছে। আমার সহধর্মিনীও ছিল, সেও অনেক কাজ করেছে, সিমি কিবরিয়া, এটার জন্য আমি কৃতজ্ঞ। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, দেখি আমি সময় পাই কিনা। বড় বড় কয়েকটা প্রজেক্ট আমাদের নবীগঞ্জ বাহুবলে দরকার। মানুষের আকাঙ্ক্ষা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারা নিশ্চয়ই এগুলি করবে। 1 নম্বর হলো একটা 200 শয্যা, একটা মডার্ন আধুনিক একটা হাসপাতাল। আমি গিয়ে নবীগঞ্জ হাসপাতালে গিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি যে মানুষগুলি সব মাটিতে শুয়ে আছে করিডোরে। এটা কি করে হয়? একটা সভ্য দেশে এটা হতে দেওয়া উচিত না। তো এটা খুব জরুরি। আরেকটা হলো একটা নার্সিং কলেজ। আমাদের মেয়েদের এই ফিল্ডে শিক্ষা দিলে তারা দেশে বিদেশে তারা যেতে পারবে ভালো চাকরিতে। দেশ বিদেশে গেলে শুধু না, এটা নট এনাফ। এবং আমাদের বিদেশে যাওয়ার যে ছেলেরা যেতে চায়, ওদেরকে ভালো চাকরিতে পাঠাতে হবে। শুধু বিদেশে তারা গিয়ে স্ট্রিট ক্লিনার হবে, এটা কোনো মানে হয় না। তো একটা প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং কলেজ আমাদের খুব জরুরিভাবে দরকার। আমাদের রাস্তাঘাটের অবস্থা, দুরবস্থা, এটা তো খুব সবাই জানে। প্রত্যেক সাংসদ একই সমস্যা ফেস করে। সো এটা অনেক উন্নতি করতে হবে। আমি মাননীয় মন্ত্রীকে ওনাকে বলবো উনি যদি এই ব্যাপারে খেয়াল করতে পারে। ফাইনালি আমি দুইটা ব্যাপারে বলতে চাই। একটা হলো যে আমরা একটা সিরিয়াস একটা এপিডেমিক এর মধ্যে আছি। ড্রাগস, বিভিন্ন নাশকতার উপায় বাংলাদেশের ওই ছেলে মেয়েগুলির তারা মানে ওদেরকে ধরা দিচ্ছে, এবং এটা আমাদের করতে হবে, কড়াভাবে দমন করতে হবে, কথায় না। সিঙ্গাপুরে যেমন আপনারা জানেন যে হেরোইনের 10 গ্রাম হলে একটা লোকের মৃত্যুদণ্ড হয়। তা আমাদের ড্রাগসগুলিকে বিভিন্ন স্তরের হিসাব করে আমাদেরকে সেরূপ আমাদেরকে ওদের অপরাধগুলি দেখতে হবে, এবং কিছু ডেথ পেনাল্টি না দিলে আপনারা এটা থামাতে পারবেন না। লোককে বকাঝকা করে এটা সম্ভব না। সো আমি মনে করি আমাদেরকে যদি শক্ত হাতের বন্ধ করতে হয়, আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাজ করেন তারা। মাননীয় সদস্য 2 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। তো এই জিনিসটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণটা একটা বিরাট ইস্যু হয়ে গেছে গ্রামে গঞ্জে। আমার বিশ্বাস হয়নি যে গ্রামের ছেলেরা বিভিন্ন মাদকদ্রব্য সম্বন্ধে তাদের জ্ঞান কত, আমি মানে দেখে আমার মন খারাপ হয়ে গেছে। তাহলে এগুলো তো জানাই উচিত না এই ছেলে মেয়েদের, কিন্তু আমাদের কোনো ফেলিয়ার আছে এখানে। আমার একজন পুলিশ আমাকে বলল যে একজন মাদকদ্রব্য ট্রেডার, সে 50 বার তাকে ধরা হয়েছে, এবং 50 বার সে ভালো আইনজীবী আছে ওনার, 50 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো লোকটা হাসে পুলিশ আসলে, বলে আপনারা কিছু করতে পারবেন না। তো এরকম অবস্থা আমাদের হতে দেওয়া উচিত না। সো তাদের আপনারা শক্ত একটা ব্যবস্থা নেন এই মাদকদ্রব্য ব্যবসায়ীদের। ফাইনালি আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আবার আমি আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিবার থেকে। আপনারা হয়তো জানেন না, শাহ এম.এস. কিবরিয়া ছিলেন পররাষ্ট্র সচিব 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, এবং ওনাকে মনোনয়ন দিয়েছে থাইল্যান্ডের রিজনাল পজিশনে আন্ডার সেক্রেটারি জেনারেল, উপমহাসচিব হিসাবে আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। তো আমি ওনার প্রতি আমি পার্সোনালি কৃতজ্ঞ। আমার বাবারা ওখানে খুব সুখে ছিলেন 11 বছর, কিন্তু আমি অনেক সময় লোকে জানে না আমরা পরিবারের প্রতি কত কৃতজ্ঞ। তো এখানে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ, আর ধৈর্য নিয়ে আপনারা শুনেছেন, এবং আমাদের সমস্যাগুলি আশা করে মন্ত্রী মহোদয়রা দেখবেন। ধন্যবাদ। কিছু অর্থমন্ত্রী আছে তারা শর্তগুলি বুঝেই না। আমাদের বাংলাদেশের IMF এর সাথে সম্পর্ক, আমাদের লোন নাকি এবার হবে না। বাংলাদেশের এই টাকাগুলি ভবিষ্যতে দরকার হতে পারে। পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় কখনো, তখনও কেউ আমাদের কাছে আসবে না IMF ছাড়া।
এবং শর্তগুলি বেশি হবে, বেশি শক্ত হবে তখন। এখন শর্তগুলি মানার ব্যাপারে এটাও একটা ব্যাপার আছে, এখানে অর্থমন্ত্রীর উপরে অনেক কিছু নির্ভর করে। কিছু অর্থমন্ত্রী আছে তারা শর্তগুলি বুঝেই না। মুস্তফা কামাল ধরেন, সে তাকে শর্ত দিলে সে সই করে দিবে, কারণ সে শর্তগুলি বুঝে না। মুহিত সাহেব শর্তগুলি বুঝে, কিন্তু সে শর্তগুলি রাখবে না। এখানে ইন্টেগ্রিটির ব্যাপার আসে। একটা মিটিং হয় প্রোগ্রামের শেষে, মিশন চিফ আর তার 1 বা 2 নম্বরকে নিয়ে যায়। আমি একবার 2 নম্বর হিসাবে গেছি। তখন মিশন চিফ যাচাই করে যে এই লোকটা অর্থমন্ত্রী কি আমার কথা বুঝেছে কিনা, এবং শর্তগুলি আসলে সে মানবে কিনা, এবং প্রধানমন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক আছে কিনা, এই সব কিছু তাকে যাচাই করতে হয়। এবং যদি সব উত্তরগুলি হ্যাঁ হয়, তাহলে তারা লোনে যায়। তো IMF সবসময় লোন দিতে চায়, এই জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝে না। IMF লোন ব্লক করার জন্য স্টাফ আসেনি, তারা বউ বাচ্চা ছেড়ে এই 17-18 দিন এখানে বাংলাদেশে কাটাচ্ছে। এটা জাস্ট এমনি না, তাদের ইচ্ছা হলো একটা প্রোগ্রাম করা, টাকার লেনদেন যেন হয়, এবং তারা যেন ওয়াশিংটনে গিয়ে বলতে পারে যে আমরা একটা নতুন প্রোগ্রাম এনেছি দেশের জন্য। সো এই জিনিসগুলি বুঝতে হবে, তাদের মতিগতি, তাদের মানসিকতা, এগুলো একটু জানতে হবে। তাদের প্রমোশন হবে যদি তারা ভালো একটা প্রোগ্রাম আনতে পারে। আমাদের বাংলাদেশের IMF এর সাথে সম্পর্ক, আমাদের লোন নাকি এবার হবে না কারণ আমরা শর্তগুলি মানিনি। এখন জিনিসটা ঠিক এরকম না, হ্যাঁ না এর ব্যাপার না। IMF যখন আসে আলোচনা করতে, তারা সব বিষয় নিয়ে আলোচনা করতে রাজি থাকে। প্রত্যেকটা শর্ত নিয়ে তারা আলোচনা করতে পারে, কম বেশি, টাইমিং, কখন, সবকিছু আলোচনা করে। IMF রওনা দেওয়ার আগে MD বা DMD ওদের সাথে একটা 2 পৃষ্ঠার ব্রিফিং পেপার তৈরি করে। এই ব্রিফিং পেপার মিশন চিফের কাছে থাকে, এবং এটা খুব সিক্রেট, খুব সিক্রেট। কারণ এই ব্রিফিং পেপারে IMF কতটুক ছাড় দিতে রাজি আছে, কোন শর্তে, এটা লেখা থাকে। তো ছাড় দেওয়ার স্কোপ থাকে। এখন IMF সবসময় আলোচনা করতে চায়। আমি একটা দেশে বোধহয় 4 মাসে 8 বার গেলাম আলোচনা করতে। একবার অর্থমন্ত্রী রাজি হয়, আরেকবার সে বলে না আমি কথা বলবো না। মানে এভাবে চলে, IMF এর সাথে অভ্যস্ত। আশ্চর্য হয় না, কোনো রাগের ব্যাপার নাই এখানে, কোনো রাগ অভিমানের কোনো ব্যাপার নাই। ওরা আবার আলোচনা করতে চায়, আমরা যাচ্ছি। এখন স্টাফের পক্ষে একটা লোনের জন্য তারা চেষ্টা করছে ওই দেশটাকে লোন দিতে। সবার প্রমোশনের ব্যাপার থাকে। একটা সাকসেসফুল প্রোগ্রামে অংশগ্রহণ করলে চিফ বা মেম্বার হিসাবে এটাতে ক্রেডিট পাওয়া যায়, প্রমোশন পাওয়া যায়। সো কোনো IMF এর স্টাফ চায় না কোনো দেশে গিয়ে তারা প্রোগ্রাম হাতে নিয়ে ফেরত আসবে না। এবং এই প্রোগ্রামগুলি হলো IMF এর লেনদেনের, IMF এর ইনকামের সোর্স। তারা স্টাফ বিশেষ করে তাদের ইনস্ট্রাকশন থাকে, তোমরা একটা প্রোগ্রাম নিয়ে আসো যেমন করে হোক, এবং কিছু ছাড় দিতে হলে ছাড় দিও। যদি তোমার ব্রিফিং পেপারের ছাড় যতটুকু আছে এটাতে না চলে, তাহলে আমাকে ফোন করো, সিনিয়র স্টাফকে ওয়াশিংটনে ফোন করে আরেকটু ছাড় দেওয়ার ব্যবস্থা নাও। সো আলোচনায় IMF এর একেবারে এই মূল কেন্দ্র, এটা হলো আলোচনা প্রোগ্রামের জন্য তারা সবসময় করতে চায়। তো এটা কখনো থামা উচিত না, এবং ওদের সাথে ঠিক মতো নেগোশিয়েট করলে আমি আশা করি এই লোনটা পাওয়া যাবে। এখন এই লোনটা $2 বিলিয়ন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ অনেকে জিজ্ঞেস করেছে। $2 বিলিয়ন আমাদের কি আসে যায়, এবং একবারে দিবে না, তারা হয়তো 3 কিস্তিতে দিবে। এখন $2 বিলিয়ন শুধু না, অন্য সব আন্তর্জাতিক সংস্থাগুলি IMF এর লোনের সাথে তাদের লোন লিঙ্ক করে দেয়। একটা যদি IMF যদি না রাজি হয়, ওরাও রাজি হয় না। তা আমরা হয়তো আরো $8 বিলিয়ন লোন পাবো অন্য সংস্থা থেকে, IMF এর প্রোগ্রাম থাকলে। খুব সহজ ব্যাপার। আর IMF এর প্রোগ্রাম থাকাটা সবসময় ভালো আন্তর্জাতিক অর্থবাজারে। একটা মানুষের একটা কনফিডেন্স থাকে, বিনিয়োগকারীদের কনফিডেন্স থাকে যে বেসিক পলিসিগুলি ঠিক থাকবে, স্থিতিশীল থাকবে। এটা IMF প্রোগ্রামের এটা সেকেন্ডারি বেনিফিট একটা। এবং আমি আশা করি বাংলাদেশ যদি আরো একটু আলোচনা করে তাদের সাথে, একটা ভালো প্রোগ্রাম তৈরি হবে এবং আমাদের দেশের উপকার হবে। অনেক ধন্যবাদ।
একদিকে মানুষ টানা 16 ঘন্টা লাইনে দাঁড়ায়ও তেল না পায়া পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর অবস্থা অনেক জায়গাতেই এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিনে ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমন ভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। তেলের ক্রাইসিস আর লোডশেডিং এর মাঝে দিয়ে বর্তমান সরকার এমন একটা কাজ করে ফেলছে যেটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করতেছেও। শেখ হাসিনার মতন স্বৈরাচার যাতে আবারও মাথা চারা দিয়ে উঠতে না পারে, এর জন্য ইউনূস সরকার গত 1.5 বছরে মোট 133টা অধ্যাদেশের অনেকগুলা নিয়ে আসে। এর মধ্যে অনেকগুলা বিএনপি সংসদে আটকায় দিছে। তার মানে এই মুহূর্তে এইগুলা আর বাস্তবায়িত হইতেছে না। আর মানুষের মনে প্রশ্ন আসতেছে, বর্তমান সরকার কেন বিচার বিভাগকে স্বাধীন করতে দিতেছে না? দুর্নীতি দমন কমিশন দুদক আর মানবাধিকার কমিশনের মতন জায়গাগুলা কি আগের মতন সরকারের পুতুল হয়ে থেকে যাবে? মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে খোলা চিঠি দিয়ে কেন পদত্যাগ করলেন বর্তমান সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে? মানে সরকার পুরাই 6-7 অবস্থা বানায় রাখছে এই দেশটার। ছোট করে এটা বোঝানো বেশ কঠিন, আমি সহজ করে এই ভিডিওতে বুঝাবো বর্তমান সরকার এক্স্যাক্টলি কোন কোন অধ্যাদেশ পাশ করায় নাই আর এতে করে আমাদের কি কি অসুবিধা হইতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এর জাস্টিফিকেশনে কি বলা হইতেছে, এই পুরো ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, আপনারা তো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। ওরা গত 1.5 বছরে মোট 133টা অধ্যাদেশ আনে। প্রশ্ন, অধ্যাদেশ জিনিসটা কি? কোন দেশে যখন জাতীয় সংসদ না থাকে, ডক্টর ইউনূসের সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কোনো সংসদ সদস্য নাই, কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই। এই সময়ে রাষ্ট্রপতি জরুরি যে আইনগুলা জারি করে এইগুলাকে অধ্যাদেশ বলে। তো গত 1.5 বছরে যত আইন আসছে এগুলা কিন্তু আইন না, এগুলা অধ্যাদেশ। এখন এই অধ্যাদেশের একটা সমস্যা আছে, এগুলো হইতেছে অস্থায়ী আইন, টেম্পোরারি। যতদিন সংসদ নাই ততদিন এইগুলো আছে। যখন সংসদ বসবে এই অধ্যাদেশগুলা স্থায়ী হবে কি হবে না এইটার জন্য সংসদের অনুমোদন লাগবে। মানে সংসদে বলতে হবে ওরা যে আইনগুলা কইরা দেয়া গেছে এগুলো আমরাও রাখতে চাই। আর এটা কত দিনের মধ্যে? সংসদ শুরু হওয়ার 30 দিনের মধ্যে সংসদ যদি অনুমোদন দিয়া দেয় এগুলা স্থায়ীভাবে থাকবে, তাইলে এগুলো আইন হয়ে গেল, আর অধ্যাদেশ থাকলো না। আর যদি এই 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলা সংসদের অনুমোদন না পায় অথবা সংসদে এই আইনটা উত্থাপনই করা না হয়, তাইলে সেটা আর আইন থাকে না, অটো বাতিল হয়ে যায়। তাহলে এখন সরকারে কি আছে? বিএনপি। ওই 133টা অধ্যাদেশকে আইনে পরিণত করবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির হাতে সময় ছিল গত 10 এপ্রিল পর্যন্ত। তো সরকার কি করছে জানেন? এই অধ্যাদেশগুলোর মধ্যে 97টা সরাসরি বিল আকারে আর 13টা সংশোধিত আকারে সংসদে উত্থাপন করছে। তো এই 133টার মধ্যে 110টা অধ্যাদেশই পাশ হয়ে যায়। সরকার বলছে আচ্ছা ইউনূস সরকারের এই জিনিসগুলো আমরা রাখবো, সমস্যা নাই। এইগুলোর মধ্যে ছিল জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন বিলের মতন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল ছিল আসলে, যে বিষয়টা ভালো। কিন্তু সমস্যা হয়েছে বাকি অধ্যাদেশগুলা নিয়ে। বাকিগুলোর মধ্যে 7টা অধ্যাদেশ রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে আর 16টা অধ্যাদেশ সংসদে উপস্থাপনই করা হয় নাই। আর আগে কি বলছি, যেহেতু এই অধ্যাদেশগুলা সংসদ শুরু হওয়ার 30 দিনের মধ্যে সংসদে তোলা হয় নাই, মানে 10 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে তোলা হয় নাই, এই জন্য এই 16টা অধ্যাদেশ অটো ল্যাপস, অকার্যকর হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে। যদিও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এগুলো বাতিলের পিছনে কারণ হিসাবে বলছেন এই আইনগুলার আরো যাচাই বাছাই করা প্রয়োজন। আমি একটা করে ব্যাখ্যা করি কোনগুলা বাদ গেছে। বাদ যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে 2টা অধ্যাদেশ ছিল বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, আরেকটা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলোতে কি বলা ছিল? একটা স্বাধীন প্রতিষ্ঠান সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল থাকবে, এইটা থাকবে প্রধান বিচারপতির আন্ডারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের নিয়োগের জন্য যে বিচারক থাকে সেটা বাছাই করবে এই কাউন্সিল। কিন্তু এই বিলটা বিএনপি বাতিল করে দিয়েছে। তাইলে প্রশ্ন, আগের অবস্থাটা কি ছিল আপনি একটু আমারে বলেন। প্রধান বিচারপতি যে থাকে আদালতে, উনারে কে অ্যাপয়েন্ট করে বলেন তো? সংবিধানের 95 নং অনুচ্ছেদ অনুযায়ী এইটা করে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এইটার বাইরে হাইকোর্টের বাকি সকল বিচারপতি নিয়োগ দেন 48(3) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে। বুঝতেছেন আপনি? কোর্টের মেইন মানুষগুলারে নিয়ন্ত্রণ করতেছেন প্রধানমন্ত্রী। এই বিচার বিভাগ তো কোনোদিনই স্বাধীন হবে না। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে না, প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা দেওয়া হবে না, ওরা একটা স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আসে। এই কারণে যেই অধ্যাদেশটাই বিএনপি বাতিল করছে। কাজে বিচার বিভাগের নিয়োগ কিরকম থাকলো? সেই আগের মতনই। আরেকটার নাম কি বলছি? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলছে সুপ্রিম কোর্টকে সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করে নতুন একটা সচিবালয় তৈরি করা হবে। আর ওই সচিবালয় থেকেই বিচারকরা কখন প্রমোশন পাবে, কে কোন জায়গায় বদলি হবে, ছুটি হবে, এইসব জিনিসগুলো পরিচালনা করবে। একই সাথে নিম্ন আদালত নিয়ন্ত্রণের পাশাপাশি বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব এই সচিবালয়ের হাতে থাকবে। এই অধ্যাদেশটা পাশ হইলে কি হইতো? ধরেন কোন বিচারককে বদলি করা হবে, ঢাকা থেকে একদম পঞ্চগড় পাঠায় দেওয়া হবে। এই ক্ষমতাগুলো তখন এককভাবে সরকারের হাতে থাকতো না। সেম কথা আমাদের প্রমোশনের ক্ষেত্রেও। এই জন্য এখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রমোশনের
লোভে কিংবা বদলির ভয়ে বেশিরভাগ বিচারক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে তাদের চোখে খারাপ হইতে চাইবেন না, খুবই স্বাভাবিক। এন্ড বিএনপি সেই অধ্যাদেশ বাতিল করে এই কাজটাই করছে। এই ব্যাপারে জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপি নাজিবুর রহমান বলেন, আগে মন্ত্রণালয়ের কথা না শুনলে বিচারকদের খাগড়াছড়ি বদলি করা হতো, সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। অথচ নির্বাচনের সময় বিএনপির 31 দফার 9 নম্বর দফাতে আপনি দেখেন কি বলা আছে, এখন স্ক্রিনে দেখতেছেন। মানে বর্তমান সরকারি দল কিন্তু 31 দফায় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কথা বলছে, কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার পরে এইটা আর করতেছে না। যদিও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন সুপ্রিম কোর্টের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পরবর্তীতে বিল আনা হবে। এই জিনিসটা একটু সহজভাবে বুঝাই। বিএনপি এখন হইল চট্টগ্রামের মানুষদের মেজবান খাওয়ার মতন আচরণ করতেছে। আপনি খাস চাটকায় যে কোনো মানুষের মেজবান খাওয়ান, যত ভালো মেজবানি গরুর মাংসই হোক না কেন, চট্টগ্রামে একদম খাস বাবুর্চি মরা মানুষের জিয়াফতে যে মেজবানটা বানায়, ওই মেজবান ছাড়া অন্য কোন মেজবান তাদের ভালো লাগবে না। ওইটাই আসল মেজবানি গরুর মাংসের রান্না। এটা অনেক চাটগায় মানুষ বলে। আমি চাটগায় খাবারের উপর একটা আলাদা ভিডিওই বানাইছিলাম। বিএনপি এখন অনেকটা এরকম করতেছে। যত ভালো অধ্যাদেশই হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা দিয়ে গেছে, আমরা এইটারে এইভাবে তুলবো না সংসদে, এইটারে নিজেদের মতন আরো মডিফাই কইরা আমরা যেটারে ভালো বলবো ওইভাবেই তোলা হবে সংসদে। এই কম্পারিজন দিছি বলে চট্টগ্রামের মানুষজন আবার রাগ কইরেন না। সরি, আমি তো ভুলেই গেছিলাম সালাউদ্দিন আহমেদ নিজেও যে চাটগায়। পরে বাতিল যে অধ্যাদেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুম প্রতিরোধ। 2025 সালের 73 নম্বর অধ্যাদেশ হিসেবে এটা আসে। এই অধ্যাদেশে বলা হয় গুম হইতেছে একটা চলমান অপরাধ হবে, মানে এমন অপরাধ যেটা একবারে শেষ হয়ে যায় না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সরকার এটারে তোলে নাই, মানে বাতিল হয়ে গেছে। বাতিল করার পিছনে দুইটা যুক্তি দেয়। এক, জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে, কিন্তু এখানে বিরোধী দলের মত হইল যে কারণেই হোক কোনো সংস্থা বা বাহিনী কাউকে আটক করে 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থাপন না করলে সেটা সংবিধানের লঙ্ঘন। 2 নম্বর পয়েন্টটা আরো সিরিয়াস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো বিরুদ্ধে কোনো তদন্ত করতে হইলে বা তাদেরকে গ্রেফতার করতে হইলে সরকারের অনুমতি নেওয়া লাগবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি গুমের অভিযোগ ছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। এখন মনে করেন আপনাকে জিয়াউল আহসান গুম করলো, এখন আপনার পরিবার তার এগেইনস্টে মামলা করলো, তার এখন তদন্ত হবে, কিন্তু পরিবার দেখলো তদন্ত হওয়ার আগে সরকারের অনুমতি নেওয়া লাগবে। সরকার কি কখনো অনুমতি দিবে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত করার জন্য? যদি গুমগুলা সরকারের ইন্ধনেই হয়ে থাকে কখনোই দিবে না, কারণ সে তো নিজেই সরকারের অংশ। ভাই, এই অধ্যাদেশটা বাতিল করা কখনোই উচিত হয় না। এমনকি গুম সংক্রান্ত এই অধ্যাদেশ স্থগিত করার বিরুদ্ধে আপত্তি জানাইছেন সার্জিস আলমের সাথে নির্বাচন করা বিএনপি দলীয় সংসদ সদস্য এবং কমিটির সদস্য নওশাদ জমির। এর পিছনে তার যুক্তিও তুলে ধরছেন বিশেষ কমিটির কাছে। তবে এই আইনটা কেন পাশ হয় নাই, এর পিছনে রাষ্ট্রীয় বাহিনী আর আমলাতন্ত্রের একটা ইন্ধন আছে। এইটা দেখতেছেন ঐকমত্য কমিশনের সদস্য এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। উনি বলেন যে অধ্যাদেশগুলা বাদ দেওয়া বা রিভিউ এর নামে ফেলে দেওয়ার পায়তারা চলছে বা কমিটি থেকে এই ধরনের সুপারিশ এসেছে, সেগুলো আমলাতন্ত্রের পর্যালোচনার উপর ভিত্তি করে হচ্ছে। এখানে মূল প্রতিরোধক শক্তি হচ্ছে আমলাতন্ত্র। বুঝে যেতেছেন এখানে কার ইশারায় কি চলতেছে। সরকারি লোকজন নিজেদের ক্ষতি হয় এইরকম অধ্যাদেশ আনতে চাইবেই না। এই গুম কমিশনের মতন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশও আসে 2025 সালে, কিন্তু বর্তমান সরকার এই অধ্যাদেশ পরিবর্তন করে আগের 2009 সালের হাসিনা আমলের মানবাধিকার কমিশন আইনে ফেরত যাইতেছে। এইটার পিছনে তাদের লজিক হইতেছে, মানবাধিকার কমিশন যদি কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না থাকে তাইলে তাদের তদারকি কেমনে হবে। এখানে তাসনিম জারাপ একটা কোশ্চেন করছেন, মানবাধিকার কমিশনের মূল কাজ কি? রাষ্ট্র বা সরকারের কোনো বাহিনী আমাদের মতো নাগরিকের কোনো অধিকার যদি হরণ করে তাইলে সেটার একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করা। এখন এই কমিশনটাই যদি কোনো সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে থাকে তাইলে তারা স্বাধীনভাবে কেমনে কাজ করবে? আর এইখানেও গুম কমিশনের মতন সেম কাহিনী। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেফতার করতে হইলে সরকারের অনুমতি লাগবে। বিষয়টা অনেকটা এমন, একটা ছেলে রাস্তায় আপনারে মারছে, আপনি তার বাবা বা গার্জিয়ানের কাছে বিচার দিতে হবে আপনাকে, আঙ্কেল আপনার ছেলে আমাকে মারছে, আপনার ছেলের বিরুদ্ধে তদন্ত করা লাগবে, এটার অনুমতি আপনি দেন। এই লজিক একবার চিন্তা করেন। এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হবে? সদস্য বাছাইয়ের যে কমিটি 2009 সালের আইনে এখানে সরকারি দলের একটা একচেটিয়া আধিপত্য ছিল। কিভাবে? সভাপতিত্ব করতেন মাননীয় স্পিকার, আর এই বাছাই কমিটিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব আর সরকারি ও বিরোধী দলের একজন করে সদস্য থাকার বিধান ছিল। মানে সভাপতিকে বাদ দিলেও 6 জনের মধ্যে 5 জনই সরকারি দলের। আর অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে যে চেঞ্জটা করছিল, এই কমিটির সভাপতি হবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, আর সদস্যদের মধ্যে থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, সরকারি দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন নাগরিক প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি আর একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি। মানে পুরো জিনিসটাকে কেমনে ব্যালেন্স করা হয়েছিল দেখেন। একচেটিয়া সরকারি আধিপত্যটাকে সরায় ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন এটা বাতিল করার কারণে এই কমিশন সেই আগের 2009 সালের যে হাসিনা আমলের কমিশন ছিল ওই রকম হয়ে যাইতেছে। আমি তবুও বিএনপিকে সাধুবাদ জানাবো। বিএনপি বলেছে তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এখন জুলাই সনদ বলতে তারা যেটা বুঝে, হয়তো সেই জিনিসটা জুলাই সনদ বলতে এনসিপি বুঝে না, জামাত বুঝে না। তো আমরা দেখি বিএনপি কতটুকু বুঝে জুলাই সনদ, কতটুকু তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে।
এটা আমরা দেখতে চাই। যদি তারা না করে বাস্তবায়ন, আমরা তাদের বিরোধিতা করব যে আপনারা যতটুকু বলেছেন ততটুকু করেন। শাসন ক্ষমতার যে শাসন প্রক্রিয়া, এটাকে সংস্কার করলে কোনো কাজ হবে না। সংস্কার করতে হবে মানুষকে, মানুষের মানসিকতাকে। যতক্ষণ পর্যন্ত মানুষের মানসিকতা পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কারে কোনো কাজ হবে না। সেই মানসিকতাকে আমরা প্রত্যাশা করি বিএনপির মধ্যে পরিবর্তন হবে, কিন্তু হয়েছে কি এখন পর্যন্ত আমি টের পাচ্ছি না। যে একটা সরকার মাত্র 2 মাস হলো, 2 মাসেই সেই সরকারকে ফেলে দেওয়ার, ক্ষমতা থেকে ফেলে দেওয়ার হুঙ্কারও কিন্তু আমরা জামায়াতের নেতাদের মুখে শুনেছি। তো যদি সরকার তাদের হুঙ্কারে ধন কেঁপে টেপে পড়ে গেল, তাহলে কী হবে? আবার নির্বাচন হবে না কি? মানে ঘটনাটা কী দাঁড়াবে? মানে একটা সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি, ভোট দিয়ে বসিয়েছি, সেই সরকার আপনি সমালোচনা করেন, হতে পারে তার যে কোনো কাজেরই আপনি সমালোচনা করতে পারেন। আমরাও সমালোচনা করি, আমরা সরকারি দলের সমালোচনা করি, বিরোধী দলের সমালোচনা করি, সকল যেটা আমার কাছে ভুল লাগে সেটা নিয়েই সমালোচনা করি। ওরকম আপনারাও করবেন। জনগণ সেটা শুনবে, বুঝবে, নিজেরা মিলিয়ে নেবে, তারপরে তো সরকার চলবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু ফেলে দিতে হবে কেন? তারপর যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এই কথাগুলি নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। যে জিনিসটা বলেছে জামায়াতের আমির, তিনি বলেছেন যে বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। প্রতিটি বিষয়, কিন্তু আমার এই প্রতিটি বিষয় নিয়ে আমার আপত্তি। আপনি বলতে পারতেন যে বিএনপি কোনো কোনো বিষয়ে কোনোভাবে তাদের আচার আচরণ দেখে যেন মনে হচ্ছে, এরকম বলতে পারতেন। কিন্তু আপনি যখন বলবেন প্রতিটি বিষয়ে, তখন কিন্তু প্রশ্ন উঠবে যে বিএনপি যা কিছু করছে, এই সরকার যা কিছু করছে, সবই কি আওয়ামী ফ্যাসিবাদী, মানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকারের মতো হচ্ছে? এইভাবে এত অতি সরলীকৃত বক্তব্য একজন জাতীয় নেতার মুখে কিন্তু আসলে মানায় না। এবং উনি কি বলেছেন? উনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। তো আওয়ামী লীগ হতে পারবেন না বলতে উনি কি আওয়ামী লীগের চরম যে স্বৈরতান্ত্রিক যে আচরণ, ওইটার কথা বলছেন? তার মানে তারা দুর্বল আওয়ামী লীগ, তো দুর্বল আওয়ামী লীগের বন্ধ কি স্বৈরের যেটা আচরণ কিছু কম হবে? কিন্তু এই ধরনের কথা যখন বলেন, তখন কিন্তু একটু প্রশ্ন জাগে। যেমন উনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে বিএনপি আজকে ক্ষমতার তাপ উপভোগ করতে পারতো না। এই কথাটা তার উনি বিএনপিকে জুলাই বিপ্লবের সুবিধাভোগী বলেন। দেখেন, আপনার এই কথা কিন্তু ঠিক, আমি অস্বীকার করি না। কারণ জুলাই অভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে তো আওয়ামী লীগ সরকারের পতন হতো না। আওয়ামী লীগ সরকারের পতন না হলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না, ইহা সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে বিএনপি কী হতো? বিএনপি দৌড়ের উপর থাকতো, বিরোধী দল হিসেবে থাকতো, দৌড়ের উপর থাকতো। কিন্তু জনাব শফিকুর রহমান, আপনি একটা ভেবেছেন আপনাদের কি হতো? আপনাদের কি হতো? জুলাই অভ্যুত্থান না হলে তো আপনারা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল হইতেন। আপনি বলছেন জুলাই আন্দোলনের সুবিধাভোগীগুলো বিএনপি। জুলাই আন্দোলনে বিএনপি যতটুকু সুবিধা পেয়েছে, তার চেয়ে অনেক বেশি সুবিধা পেয়েছেন আপনারা। আপনি এখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। যদি জুলাই আন্দোলন না হলে আপনি কোথায় থাকতেন? আপনি নিষিদ্ধ দলের নিষিদ্ধ আমির হতেন। তাহলে কি? আপনারা দেখলেন প্রিয় দর্শক, ডাক্তার রেজা কিবরিয়ার বক্তব্য আপনারা শুনলেন। আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি। বিএনপির একজন এমপি এই প্রথম দেশের জন্য কথা বলেছে। সত্যি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান ডাক্তার রেজা কিবরিয়ার কথা শুনে? আপনাদের কেমন লেগেছে? অসাধারণ কথা বলেছে। এখনও একটা লোকেরও বিচার হয়নি এবং বিচার নিয়ে এখনও পর্যন্ত কেউ কথা বলেনি। শুধুমাত্র কথা বললেন এই প্রথম, ফার্স্ট টাইম, ও ডাক্তার রেজা কিবরিয়া। ডক্টর রেজা কিবরিয়া যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতেন, তাহলে দেশের এই ক্রান্তিকালে একটি ভালো বাজেট তৈরি করতে পারতেন। তিনি দীর্ঘ 25 বছরের বেশি সময় বিশ্বের বড় বড় দেশের বাজেট নিয়ে কাজ করেছেন। IMF সংস্থায় কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয় সৎলোকের কোনো জায়গা নাই। কথায় আছে, কথাই বংশের পরিচয়ে বহন করে, যা ডাক্তার রেজা কিবরিয়াকে দেখলেই আমাদের বোঝা উচিত। বিএনপিতে যে 20% ভালো মানুষ আছে, তার ভিতরে ইনি একজন, আমি মনে করি ব্যক্তিগতভাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডাক্তার রেজা কিবরিয়ার বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও কোনো একটা ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।